আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে হাফ অ্যাডার সম্পর্কে, হ্যাঁ? তো আমরা ১ম এ জানবো যে হাফ অ্যাডারটা কিভাবে থাকতে পারে। হাফ অ্যাডার সাধারণত এরকম একটা ব্লক ডায়াগ্রাম থাকবে এবং সেই ব্লক ডায়াগ্রাম দেখে তোমাকে চিনতে হবে এটা হচ্ছে হাফ অ্যাডারের কথা বলা হচ্ছে। ওকে? তো এরকম বক্স আছে ২ টি ইনপুট, ২ টা আউটপুট, হ্যাঁ? এরকম যদি থাকে তার মানে সেটি কনফার্ম একটি হাফ অ্যাডার। আপনার ব্যতীত অন্য কিছু নয়, এটা মাথায় রাখবা। আর এটার ইনপুট হবে A এবং B, আর আউটপুট হবে হচ্ছে S এবং T। S মিনস হচ্ছে সামেশন থেকে সাম, আর S হয়েছে, আর C হচ্ছে ক্যারি। ক্যারি মানে আমরা যেটাকে হাতে বলি। তো আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কি? আমরা এটা একটু লিখে দেব। চিত্র হচ্ছে হাফ অ্যাডার, HALF, হাফ অ্যাডার। ওকে? হাফ অ্যাডার এর ব্লক চিত্র। আরেকটু যদি লিখি কি চিত্র? ব্লক বা ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ? ব্লক চিত্র। ঠিক আছে? এরপরে আমি এখানে ক্লিয়ার করব, যেহেতু এটা সাধারণত ৩ নাম্বার প্রশ্ন যদি থাকে, আমি ক্লিয়ার করব এই চিত্রটা কিসের। আমরা কিন্তু ইতিমধ্যে লিখে ফেলেছি। যদিও লিখে ফেলেছি তারপর আমরা লিখব যে উদ্দীপকের উদ্দীপকের চিত্রটি একটি হাফ অর্ডারের ব্লক ডায়াগ্রাম। হাফ অর্ডার এর ব্লক চিত্র। ঠিক আছে? এবার আমরা কি করব? নিঃসন্দেহে এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা এটার সত্য সারণী লিখব। এর একটি সত্যক সারণী, সত্য সারণী কিংবা ট্রুথ টেবল লিখতে পারো। ট্রুথ টেবল দেওয়া হলো। হলো। ওকে? তাহলে এটা আমরা কি করব? আ এটার সত্য সারণীটা অঙ্কন করব। তো এখানে ২ টা যেহেতু ইনপুট আমাদের এখানে আমরা ২ টা পেয়েছি। তো সেহেতু আমরা কি করব? সত্য সারণী আমরা আ তোমার ২ চলকের জন্য আঁকবো। তো কিভাবে আঁকবো? ১ম এ আমরা একটা উল্টায় লাগবো। সবসময় আমরা যেভাবে আঁকি আমরা জানি সবাই। ওকে? আমরা একটা উল্টায় লাগবো। উল্টায় আঁকার পরে এরপরে কোণায় লিখব কি? ইনপুট। ১ম এ ইনপুট লিখব। ইনপুট কারা? আমার যেগুলো আছে কি, কি? A এবং B হচ্ছে আমার ইনপুট। ওকে? আচ্ছা, এটাকে আমি ক্লোজ করলাম। তো আমরা সবাই জানি যে ইনপুট সংখ্যা যদি তোমার n হয় তাহলে গড় সংখ্যা হবে 2 টু the power n। তাহলে ইনপুট সংখ্যা হচ্ছে ২ টা, তার মানে 2 স্কয়ার, আমার ৪ টা গড় হবে। ঠিক আছে? তো এটা আরেকটা লজিক বা টেকনিক আছে, সেটা নিয়ে আমরা কথা বলব। তো আমরা আগে সেট করে ফেলি এটি আউটপুট। আউটপুট কি? সাম। সামেশন ভ্যালুটা বের হবে। আর C হচ্ছে কি? ক্যারি। এই ক্যারি ভ্যালুটা বের হবে। ঠিক আছে? তো এটা ছিল মোটামুটি আমার কি যে সূত্র সারণী বা ট্রুথ টেবল, এটা আমরা আঁকলাম। এরপর দেখো ৪ ঘর আ একটা বিষয়। আরেকটা বিষয় তোমাদেরকে বলছিলাম যে এখানে ইনপুট যে আছে, এখানে ইনপুট কে, কে আছে? A এবং B আছে। সো এই A, B এই দুটোর জন্য এই ঘরটা ২ বার অর্ধেক হবে। অর্থাৎ সোজা কথায় বললে প্রতিজন এসে কি করবে? এই ঘরটাকে হাফ করবে। তাহলে A এসে কি করলো? এই ঘরটাকে সমান অর্ধেক করলো। ঠিক আছে? এরপর মনে করো B আসলো। B ২ ঘর পেয়েছে। সে ওই ২ ঘরকে অর্ধেক করবে। হাফ করে দিবে। ঠিক আছে? এবার যদি আরেকটা চলা থাকতো আরেকটা ঘর করতো। এভাবে করেও আমরা করতে পারি। তো যাই হোক, আমরা মোটামুটি ৪ ঘর করব। 2 স্কয়ার মিনস কত? 4। ওকে? এখন আসো এখানে ইনপুট ভ্যালু কি হবে? ইনপুট ভ্যালু হবে বাইনারি 0, 1, 2, 3 এর মান। তো বাইনারি ১, ২, ৩ এর মান হয়তো আমাদের মনে নাও থাকতে পারে। সেজন্য আমরা বাইনারি স্থানীয় মানকে ফলো করে এখানে ১, ২, ৩ টা লিখতে পারি। সেটাও একটা টেকনিক আছে। সেটা নিয়ে একটু কথা বলি। আ আমি একটু ডিটেইলস এ বলছি কারণ হয়তো একটু লেন্থি হবে ভিডিওটা। যেমন ১ম এ দেখো যে বাইনারি বেস কত? ২। তো বেস যদি ২ হয়, বাইনারি পৃথিবীর সকল স্থানীয় মান হচ্ছে ১, ১ম টা। আর এর পরেরটা হয় তার বেস দ্বারা গুণ। তার মানে ২ একে ২, ২ দুগুণে ৪। তারপর তার দুগুণে কত হবে? ৮, হ্যাঁ? ৮ টাইমস 2 কত হবে? হচ্ছে তোমার 16, দেন হচ্ছে 32, so on, ওকে? এভাবে যেতে থাকবে। তো আমার এতগুলো দরকার নেই, যেহেতু ২ চলক। ১ম চলকটা ওকে ফলো করবে, ২য় চলকটা ওকে ফলো করবে। আরেকটা চলক থাকলে কি ফলো করত। এভাবেই। তাহলে ১ মানে কি? আমার এই যে বাইনারি আছে, বাইনারি অঙ্ককে কি 0 আর 1 না? তার মানে একবার, একবার বসবে। তার মানে 0, 1, 0, 1 এবার আজীবন বসে যাবে। এবার ২ মানে ২ বার ২ বার বসবে। অর্থাৎ ০ ২ বার, ১ ২ বার এভাবে করি।
তাহলে 0 0 1 1 আর ঘর থাকলে তাও 0 0 1 1 0 0 1 1 সো অন। আবার যদি এখানে আরেকটা ঘর থাকতো তাহলে 4টা 0 4টা 1 4টা 0 4টা 1 আরেকটা ঘর থাকলে 8টা 0 8টা এভাবে করে হতো। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনাদের ইনপুট এতটুকু সীমাবদ্ধ। এজন্য আর বাকি জানার দরকার নেই। বাট আমি এই কথাগুলো বললাম যাতে তোমরা অন্যান্য যে সূত্র সারণী আছে সেগুলো যাতে এভাবে করতে পারো। ঠিক আছে? তো যাই হোক এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আউটপুটটা কিভাবে বের করব। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে বাইনারি যোগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। এখানে অনেকগুলো লজিক আছে। সবচাইতে ইজিয়েস্ট একটা রুলস আছে যেটা আমি বলি সবসময় সেটা কি? যদি জোড় হয়, কথা বুঝবা? যদি জোড় হয় হবে কত? 0। আর যদি কি হয়? বিজোড় হয়। ঠিক আছে? যদি বিজোড় হয় তাহলে হবে কত? 1। এটা কার মান? আসলে এটা হচ্ছে s এর মান। এরপরে এই মানটা বসানোর পরে মানে বাকি যা থাকবে, ঠিক আছে? বাকি যা থাকবে, বাকির অর্ধেক হবে হাতে। ঠিক আছে? বাকির অর্ধেক হবে কি? হাতে। ওটা হাতে চলে যাবে। মানে ক্যারি হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ক্যারি। আমি যদি এটা ফলো করি যোগের যেকোনো বাইনারি যোগ আমরা করতে পারবো। তো এখানেও আমরা সেই জিনিসটা দেখব। এখন একটা আমরা খেয়াল করি 0 আর 0 এই দুটো যদি আমরা যোগ করি কি হয়? 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত? 0। এখন আমি এটাকে আমার এই ফিল্টারের মধ্যে দিয়ে নিই। যে এই শূন্যটা জোড় না বেজোড়? আমরা সবাই জানি শূন্য একটা জোড় সংখ্যা। তো আমি জোড় পেয়েছি আর জোড় পেয়েছি বলে s এর মান হয়ে যাবে কত? 0। ঠিক আছে? তাহলে এখন 0 ছিল, 0 থেকে 0 লিখে ফেলছি। আর বাকি কত আছে? তাও 0। তো বাকির অর্ধেক হাতে অর্ধেক করলে সেটাও 0 অর্থাৎ c এর মান 0। ঠিক আছে? এবার পরেরটা আমরা একটু খেয়াল করি। এখানে আমরা কি পাচ্ছি? 0। কিন্তু এরপরে কত আছে? 1। তাহলে 0, 0 যোগ 1 সমান কত? 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 আমরা জানি। এবার আসো আবার এটাকে আমি ফিল্টার করব। এই একটা জোড় না বেজোড়? আমরা দেখতে পাচ্ছি এটা বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা সেহেতু এখানে বসবে কত? 1 বিজোড় হলে 1 বসবে আমরা জানি। আর যেহেতু এটা 1 ছিল 1 বসে গেছে মানে 1 মাইনাস হয়ে গেছে। তার মানে আমার কাছে আছে 0। তার অর্ধেক কত? 0 কারণ 0 কে অর্ধেক করলে 0 হবে। এরপরে এই ঘরটা একটু খেয়াল করো। আবারও একই রকম যে এই দুটোর যোগফল 1 হবে। বিজোড় বলো 1 আর বাকি আছে 0 তার অর্ধেকও 0। ওকে, এবার লাস্ট লাইন আমরা এই লাইনটা একটু খেয়াল করি যে 1 প্লাস 1 ইকুয়াল টু কত পাইছি? 2। এবার আসো এই দুইটা কি জোড় না বেজোড়? আমরা নিঃসন্দেহে জানি দুইটা জোড়। আর জোড় যেহেতু কত হবে? 0। তার মানে s এর জায়গায় হবে 0। আর যে c আছে সেই c হবে যা বাকি আছে। দেখো আমি এখান থেকে 0 নিয়ে ফেলছি। ঠিক আছে? যা নিয়ে ফেলছি তার মানে কত? 2 আছে। এর অর্ধেকই হবে হাতে অর্থাৎ ক্যারি। তার মানে 2 কে 2 দ্বারা ভাগ করলে অর্ধেক করলে আমরা সবাই জানি আমরা পাবো 1। তো এখানে হবে 1। আশা করি সবাই এই সত্য সারণীটা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই সত্য সারণী ব্যাখ্যায় চলে যাব। ঠিক আছে? তো আমরা এই সত্য সারণী থেকে একটা ব্যাখ্যা কিন্তু পাই। মানে এটা থেকে আমরা একটা এক্সপ্রেশন তৈরি করব। ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা তারপর এক্সপ্রেশন। আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করছি যাতে এখান থেকে ভিতর থেকেও যদি প্রশ্ন করে যাতে তুমি এটা যাই হোক আমরা এখানে আঁকলাম এটা কি? এটা ছিল সত্যক সারণী। কি ছিল? সত্য সারণী। সত্য সারণীটা আসলে কি? সত্য সারণীটা হচ্ছে যে যেকোনো ইনপুটের জন্য কি আউটপুট হতে পারে তার সম্ভাব্য তালিকাই হচ্ছে সত্য সারণী। ঠিক আছে? বা এটাকে ইংলিশে বলে ট্রুথ টেবল। ওকে? যাই হোক আমরা এখন কি করব? এটার আ যে ব্যাখ্যাটা দেখব। অর্থাৎ এই পুরা সত্য সারণী কি বলছে? তো সত্য সারণীর বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে এখানে s এর মান মনে করো আমি s এর আউটপুট বাই করব s এর আউটপুট বের করব তাহলে s এর যদি আউটপুট বের করতে চাই এই s এর মান খেয়াল করো s এর মান 1 কোথায় কোথায় আছে এইখানে 1 আছে এবং এখানে 1 আছে খুব কেয়ারফুলি খেয়াল করো তাহলে এই দুই জায়গায় s এর মান 1 তার মানে আমার s এর জন্য এই দুই লাইনই আমার জন্য গুরুত্বপূর্ণ আর তার লাইনের মধ্যে অন্যান্য লাইনগুলো কিন্তু আমার কাছে কোনো ভ্যালু নেই ঠিক আছে তাহলে এই দুটি লাইন আমরা কি করব এটাকে বলে সাম অফ প্রোডাক্ট অর্থাৎ গুণফলের যোগ এটা অর্থ কি এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। তাহলে আমরা এই যে এস এর মানটা নিয়ে কথা বলি এস এর মান 1 কখন হয়েছে যখন আমরা এই কথাটা বলবো যখন a সমান 0 কথা বুঝো এই যে a সমান 0 ওকে যখন a সমান 0 যদি পাশাপাশি লাইন হয় এবং
ঠিক আছে? এটার জন্য না, শুধু এ দায়ী নেই, এখানে বিও দায়ী। এজন্য আমরা এবং বলছি, এবং বি ইকুয়াল টু হচ্ছে 1। এটার জন্য 1 হয়েছে। তাহলে কি আর 1 নাই? আছে। আছে মানে কি? অথবা। আরো আছে মানে কি? অথবা, আ অথবা, অথবা কি করব? যখন, বা অথবা লিখলেই হবে। অথবা A ইকুয়াল টু কত? দেখো এখানে ইকুয়াল টু কত? 1, এবং একই লাইনে B ইকুয়াল টু কত দেখো তো? 0। তার মানে B ইকুয়াল টু আমি কত লিখলাম? 0। তখন কেবল, ঠিক আছে না? তাহলে আমরা কি লিখবো? তখন কার মান? তখন S is equal to 1। এই 1 এর অর্থ কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 মানে এই লাইনগুলোতে S অ্যাক্টিভ। মানে তার মান 1 পাওয়া গেছে। সো আমি এখানে অ্যাক্টিভ লিখতে পারি ACTIVE। তো আমরা এই কথার ব্যাখ্যা কি? এবার আমরা এই কথার ব্যাখ্যাটাতে যাব। ঠিক আছে? এই কথার ব্যাখ্যা হচ্ছে, সুতরাং S is equal to, এখানে দেখো, যদি কোনো চলকের মান শূন্য হয়, তার মানে হচ্ছে সেই চলকটা নট হবে। এই নট, ওকে? এবং মানে আমরা সবাই জানি গুণ এন্ড অর্থাৎ ডট, আর বি ওয়ান মানে বিটা থেকে গেল। এবার অথবা মানে কি? অর মানে প্লাস, আর এ ওয়ান মানে এ থেকে গেল, এবং মানে আবার ডট, আর বি জিরো মানে বি নট। তাহলে এই যে আমরা ব্যাখ্যাটা পেয়ে গেলাম, এটা একটা এক্সপ্রেশন, এটা কার? এস এর এক্সপ্রেশন, ওকে? আচ্ছা, এটাকে চাইলে আমি আরো ছোট করতে পারি। এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি আমরা। আমি সেটা আপাতত রাখি। কারণ আমরা এটাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। আচ্ছা, এরপরে আসো, এখানে আমরা কার মান পাচ্ছি? সি, না? তো আমার এস এর কাজ শেষ। এবার আমরা সি কে দেখব। তো সি তে 1 কখন হয়েছে? শুধুমাত্র এটা ব্যতীত আর কোথাও কিন্তু সি এর মান 1 নাই। তো এখন এই 1 টা হইছে কেন? এই 1 টা হইছে ইনপুট এ যখন 1 ছিল, এবং ইনপুট বি যখন 1 ছিল। তাই নয়? তাহলে আমরা কি করব? আমরা তাহলে এই জিনিসটা লিখব। আ যখন, খেয়াল করবা, যখন কার মান? তোমার a is equal to 0, এবং b is equal to, ও সরি, a equal to 0 নয়, a equal to কত? 1, b equal to 1, তখন আর কোনো অপশন নাই। ঠিক আছে? তখন c is equal to 1, মানে c অ্যাক্টিভ তখন। তারপরে c এর জন্য লাস্ট লাইন ছাড়া আর কোনো লাইন প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এই লাইনটার ব্যাখ্যা কি হবে? আমি বলতে পারি, সুতরাং সি মানে ক্যারিটা ইজ ইকুয়াল টু এ ওয়ান যেহেতু ডট ভি। তাহলে আমরা দুটি সমীকরণ পেয়েছি এখান থেকে, এস এর এইটা এবং সি এর এইটা। ঠিক আছে? এখন এটাকে যদি আমি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করি, বা লজিক সার্কিট অঙ্কন করি এই তোমার হাফ অ্যাডারের, তাহলেই আমরা কি পাবো? এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটা লাইন। সো আমরা এই দুটা থেকে কি বের করবো? যেমন আমার এখানে চলক কে কে আছে দেখো। আমরা এটা লিখতে পারি যে নিম্নে হাফ অ্যাডার এর কি করা হলো? লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট আঁকা হলো, বা যৌক্তিক বর্তনীও বলতে পারো তুমি। হ্যাঁ, সার্কিট আঁকা হলো, আঁকা হলো। ঠিক আছে? তো চলো আমরা এটা লজিক সার্কিটটি আঁকি। তাহলে আমার প্রথমে চলক যেগুলো আছে আমাকে লিখতে হবে। এ চলক আছে, আমরা আরেকটা দেখতে পাচ্ছি বি চলক আছে। ঠিক আছে? তাহলে এখানে আর কোনো চলক নেই। এবার দেখো, আমি যদি প্রথমটা এটাকে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রথমে কে গেল? এ গেল, এবং এটা নট করলাম, নট গেট, অর্থাৎ এই গেট দিয়ে এখানে বাবল থাকবে। এরকম যদি হয়, তাহলে এটা পার হওয়ার সাথে সাথে এটা নট হয়ে যাবে। এটাকে নট গেট বলে। হ্যাঁ? আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে বি যাবে। এই দুটো মিলে আবার এন্ড গেট হবে। ঠিক আছে? ডট মিন্স এন্ড, এরকম মনে রাখবা, ডি এর মতো, ডি ডট এন্ড। হ্যাঁ? এটা এন্ড গেট, ওকে? তাহলে এটার আউটপুট কি পেলাম? প্রথম ইনপুট হচ্ছে এ নট, ডি এর জন্য ডট, তারপর কি আছে? বি। বাস, এটা আমরা পেয়ে গেলাম। এরপর পরবর্তী অংশ, কারণ আগে নট, দেন গুণ, তারপর হচ্ছে যোগের কাজ। তাহলে আমরা এখন এখান থেকে আবার গেল কি? এ যাবে, একটা কানেক্ট করলাম, বি যাবে, বিটা কানেক্ট করলাম। আমি যদি এভাবে কানেক্ট না করি, এখানে কিন্তু উপর দিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, বিটাকে আমরা কি করব? নট করলাম। ঠিক আছে? তাহলে এটা পার হওয়ার সাথে সাথে বিটা এখন নট হয়ে গেছে, এখন আর বি নেই, ওকে? তারপর এই দুটো মিলে আবার কি করব? এন্ড গেট, যেহেতু তাদের ডট, ডট গণন হয়েছে, তার মানে আমি কি করব? এ ডট ভি নট। তো আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। এখন এই দুটো মিলে কি হয়েছে? প্লাস, অর গেট।
আমরা একটা ছোট্ট করে মনে রাখতে পারি দেখতে তীরের ফলার মতো। এই যে তীরের ফলা যেরকম এরকম বাঁকা হয়ে থাকবে। ওকে? এরকম তীরের ফলার মতো প্লাস এটা মনে রাখলে হবে, এটা প্লাস হবে। তাহলে এটার আউটপুট কি পেলাম আমরা? S is equal to প্রথম ইনপুট দেখো কি আছে? A not B, প্রথম ইনপুট A not B প্লাস দ্বিতীয় ইনপুট কি আছে? A B not, অর্থাৎ প্রতিটা ইনপুট যাওয়ার পর এখানে প্লাস হবে আর এটার জন্য ডট হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা S এর মান প্রমাণ এই তোমার লজিক সার্কিটে কি পেলাম S এর মান। এবার হচ্ছে C। তাহলে C এর জন্য এখান থেকে যাবে এবং এখান থেকে যাবে। এই দুটো মিলে কি হয়েছে? ডট। ডট মিনস হচ্ছে AND গেট। তো আমি এটাকে একটা AND গেট দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে AND গেট হলে ডট সি ইজ ইকুয়াল টু, দেখতে কিন্তু ডি এর মতো, AND ডি, AND ডি। আচ্ছা। হ্যাঁ, মানে মজা করে বলছিলাম। AND ডি। তাহলে ডি আছে না? এটা দেখতে ডি এর মতো হবে। ওকে? আর ডি মিনস ডট, মানে এটা চিহ্ন ডট। এভাবে আমরা মনে রাখলে বাকিটা তার সহজ হয়ে যাবে, আমাদের নির্ভুল হবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এই প্রথম ইনপুট। এবার দ্বিতীয় ইনপুট এখান থেকে দেখো কোন তারটা গেছে, এটা তার মানে বি হয়ে গেল। তাহলে এটা কি? এটার নাম হচ্ছে সূত্র হাফ হেডার এর কি লজিক সার্কিট বা যৌক্তিক বর্তনী। আগেরবার লজিক সার্কিট লিখেছি, এজন্য আমি যৌক্তিক লিখছি। ঠিক আছে? যৌক্তিক বর্তনী। ঠিক আছে? তাহলে আমরা এখানে কয়টা জিনিস প্রমাণ করলাম? প্রথমে আমরা ব্লক ডায়াগ্রাম এটা সূত্র সারণী বললাম, ব্যাখ্যা করলাম এবং এটা বলে দিলাম। এটা মৌলিক গেট দিক দিয়ে একটা হাফ অর্ডার বাস্তবায়ন হয়ে গেল। ঠিক আছে? তো ধন্যবাদ, এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এটাকে ন্যান্ড এবং নর গেট দিয়ে করব।